কিন্তু ওখানে যে অপশন গুলো বলতে বলছিলাম, দু একজনই শুধু শুধু বলছিল, যেমন দীপঙ্করকে দেখেছি, এদিকে মনে হয় কবিতা না তনুশ্রী একজন, বা হ্যাঁ, কিন্তু ওই তিন চার জনই। দেখ, প্রজেকশনটা সবাই ভালো করে করবি, ঠিক আছে? কারণ তোদের যে ড্রয়িংটা একমাত্র যেটা তোদের এমসিকিউ টাইপের হয় না, সেটাতে তোদের খাতা এঁকে করতে হয়, ঠিক আছে? এবার যখন সেখানে তোদের খাতা এঁকে করতে হয়, মানে ড্রয়িং শিটে, তখন তোদের যেটা ওটা প্র্যাকটিস না থাকে, ঠিক আছে, তাহলে সেই টাইমটা তোরা করতে পারবি না। ওখানে অনেক কিছু একেবারে নিখুঁত ভাবে করতে হয়, ডাইমেনশন দেওয়া, ভিউ গুলো ঠিক জায়গায় করা, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, ঠিক আছে, এই জিনিসগুলো ভালোভাবে যেন সবাই করে। সেই জন্য এত ভালো করে বলা আছে, তিন চারবার দেখবি প্রজেকশনটা নিয়ে তিন চার দিন হচ্ছে, তাই না? এবং কালকের ক্লাসে, আগের দিনের ক্লাসে পুরোনো জিনিসগুলো আবার বলে দিয়েছে যে এইভাবে টপ ভিউ হয়, ফ্রন্ট ভিউ হয়, সাইড ভিউ হয়। এবার যখন তোরা থার্ড অ্যাঙ্গেল হবে নেক্সট দিন, তখন এই পজিশন গুলো আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ফার্স্ট অ্যাঙ্গেলটা নিয়ে তোদের যদি ঠিকঠাক ধারণা না থাকে, তাহলে থার্ড অ্যাঙ্গেলে যখন যাবি গুলিয়ে যাবে যে ফ্রন্ট ভিউ উপরে না টপ ভিউ উপরে, ঠিক আছে? এবং বাড়িতে সেগুলো প্র্যাকটিস করবি। কারণ এখনো পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে ততগুলো পরীক্ষাতে প্রজেকশন মাস্ট আসে, এবং প্রজেকশনে ভালো নাম্বার থাকে, মোটামুটি 20-র উপরে নাম্বার থাকে, 25, 30, কখনো 35 নাম্বার একটা কোয়েশ্চেনে। ওকে। বাকিরা কি মেসেজ দেখেনি নাকি? 11:30 থেকে 11:30 থেকে ক্লাস নিলে প্রবলেম হয়, সেই জন্য এখন নিচ্ছি। ইন্দ্রজিৎ অ্যাটেন্ডেন্স দিয়েছে, এখন জয়েন করেনি। হ্যাঁ, করবো। কেন, শুধু প্রেজেন্টটাই কি ইম্পর্টেন্ট, ক্লাসটা নয়? আচ্ছা, করবো করবো। আচ্ছা, আগের দিন কি হয়েছিল বলতো? হেক্সো বল। হেক্সো না কি বলছিস? হেক্সো না, হেক্সো। SAW। ওকে, যতদূর হয়েছিল তার আগে পর্যন্ত বোঝা গেছে সবাইকার? পড়া ধরবো কিছু, এখনো পর্যন্ত যা যা কিছু হয়েছে সেটার উপরে, মানে ক্যালিপার, ডিভাইডার, ভাই, সেগুলো থেকে। ওকে, কবিতা, দীপঙ্কর, বাকিরা চুপ কেন? আচ্ছা, কোশ্চেনের নাম শুনে সৈয়দ চলে গেল, ভালো জিনিস। আচ্ছা, ঠিক আছে, দেখ। আচ্ছা, ছবি এঁকেই বলছি, ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছিস সবাই? তোদের জন্য কোন টাইমটা সুবিধা হয়, 10টা 20 না 11:30? ওকে, গুড। হ্যাঁ, 11:30 থেকে ক্লাস করলে ওটা অনেক সময় কি হয়, 12:30 বা পৌনে 1 হয়ে যায়, ওটা টিফিন টাইম হয়ে যায়, প্লাস ওই টাইমে অনেক সময় মিটিংও থাকে, তারপর অফিসিয়ালি কিছু কাজকর্ম থাকে। তারপরে কি হয়, জিও নেটও তো এখানে প্রবলেম হয়, তাহলে পরে করলে জিও নেটের প্রবলেম হয়। আচ্ছা, দেখ, এটা একটা ছবি এগুলো, এটা বলতে পারবি কিসের ছবি? হুম। এবার আউটসাইড ক্যালিপারও দু রকমের হয়। আউটসাইড ক্যালিপার বলেছিলাম দু রকমের হয়। হ্যাঁ, স্প্রিং টাইপ, গুড। এটা হচ্ছে স্প্রিং টাইপ।
এবার এইখানে এই যে গোল মতন জিনিসটা দেখতে পাচ্ছি সেই জায়গাটার নাম কি? এই জায়গাটা। গুড। আচ্ছা ধর একটা জব আছে, এরকম একটা জব আছে, সেই জবে এটা এজের প্যারালাল যখন তুই লাইন টানছিস, এজের প্যারালাল যদি লাইন টানিস কি ইউজ করবি এভাবে? এজের প্যারালাল, এটা একটা জব আছে, জবের এজ, এটা হচ্ছে একটা এজ, এটা হচ্ছে একটা এজ, ঠিক আছে? সাইডের গুলো সেগুলোকে বলা হচ্ছে এজ। এজের প্যারালাল যদি একটা লাইন টানতে চাস কি ইউজ করবি? এজের প্যারালাল লাইন ড্র করার জন্য আমরা কি ইউজ করি? কেউ যদি গ্রুপে মেসেজ করে যে স্যার জয়েন হতে পারছি না, বলবি আমাকে, ঠিক আছে? কারণ আমি স্ক্রিন শেয়ার করেছি তো, তাহলে ওই ইয়েটা আসছে না, অপশনটা দেখাচ্ছে না। বাকি কেউ বলতে পারবি না? এটা প্রথম দিকেই হয়েছিল, যা একটা এজের প্যারালাল লাইন ড্র করার জন্য আমরা কি, কে বললি? মার কেউ? হ্যাঁ, জেনি ক্যালিপার। জেনি ক্যালিপারের আরেকটা নাম কি ছিল? এই টাইপের ক্যালিপারটা মনে পড়ছে? জেনি ক্যালিপারের আরেকটা নাম, দুটো নাম বলেছিলাম, জেনি ক্যালিপার একটা, গুড, অডলে ক্যালিপার আরেকটা, আরেকটা ছিল এইচডি নাম ছিল। এইচডি নাম ছিল বল। গুড, মনে রাখবি জেনি ক্যালিপারের তিনটে নাম, জেনি ক্যালিপার, অডলে ক্যালিপার, হার্মাফ্রোডাইট ক্যালিপার। জেনি ক্যালিপারের কাজ হচ্ছে এজের প্যারালাল লাইন ড্র করা। আউটসাইড ক্যালিপারের কাজ কি? আউটসাইড ক্যালিপার, আউটসাইডের ডায়ামিটারটা মাপার জন্য। ওকে। আর যদি একটা ধর স্লট আছে, স্লটের, ধর এরকম একটা স্লট আছে, এরকম একটা স্কোয়ার আছে, স্কোয়ারে এরকম একটা স্লট আছে, এরকম একটা স্লট, এই লাইনটা নেই, তাহলে এই ডিস্টেন্সটা মেজার করার জন্য আমরা কি ইউজ করব? ইনসাইড ভ্যালু। হুম, গুড। আর এরকম একটা স্লট আছে, এই জায়গাটা মেজার করার জন্য ইনসাইড ক্যালিপার। যা কিছু ভিতরের মাপ সেটা মেজার করার জন্য আমরা ব্যবহার করেছি ইনসাইড ক্যালিপার। এবার, হ্যাঁ, এবার বলা হয়েছিল আউটসাইড ক্যালিপার দুটা টাইপের, একটা থাকে স্প্রিং থাকে আর একটা থাকে রিবেট হোল। তাহলে দুটোর মধ্যে ধর একটা অ্যাকুরেট কোনো কিছু মেজারমেন্টের আমার দরকার, তো এখানে আমরা কোনটা ব্যবহার করব? স্প্রিং টাইপ। হুম। কেন? কারণ এটার সাহায্যে তুই ফাইন অ্যাডজাস্টমেন্ট করতে পারছিস, ঠিক আছে? এবার একটা ক্যালিপারের ধর লেন্থ মেজারমেন্টের দরকার, একটা ক্যালিপার আছে, ক্যালিপারের লেন্থ মেজারমেন্টের দরকার, তাহলে এটা লেন্থটা আমরা, লেন্থটা পাবো কোথা থেকে? ধর এই ক্যালিপারটা বললাম 200, তাহলে এটা বুঝবো কি করে 200টা আমরা কোথা থেকে মাপবো? এখান থেকে এখানে, না শুধু এই জায়গা থেকে এই জায়গায়, বল? দীপঙ্কর বাদ দিয়ে অন্য কেউ বলবি। তো এখানে তো দেখাচ্ছে না। দেখ আরেকবার বলছি, দেখ এখানে ধর একটা আউটসাইড ক্যালিপার আছে, ঠিক আছে? আউটসাইড ক্যালিপারটা আমি বললাম 200 আউটসাইড ক্যালিপার, তুই কি করে মেজার করবি যেটা 200 আউটসাইড ক্যালিপার? বুঝবি কি করে যেটা সত্যি 200 না 100 না 300?
তোকে তো কোনো একটা জায়গায় মাপতে হবে যে এখান থেকে পোর্শনটা 200, তাহলে কোন জায়গা থেকে কোন জায়গাটা 200 বল? এক মিনিট। যাদের অ্যাডমিট করলাম জয়েন হলো? হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা, কে মেসেজ, তুই মেসেজ করেছিলি গ্রুপে? বিশাল জয়েন হয়েছে? আচ্ছা, কেউ কে একবার বলে দে যে জয়েন হতে। এখন স্ক্রিন শেয়ার আমি করিনি, ঠিক আছে? এখন বল। হুম। যেটা বলছিলাম, ধর একটা আউটসাইড ক্যালিপার আছে, ঠিক আছে? এরকম করে আউটসাইড একটা ক্যালিপার আছে। আমি বললাম যে তুই একটা 200 আউটসাইড ক্যালিপার নিয়ে, ওখানে বিভিন্ন সাইজের আউটসাইড ক্যালিপার আছে, কোনোটা বড় আছে কোনোটা ছোট আছে। রিভেটের সেন্টার পয়েন্ট থেকে। আচ্ছা, এবার দীপঙ্কর বাদ দিয়ে অন্য দীপঙ্কর আর কবিতা বাদ দিয়ে অন্য কে বলবি যে যদি আমরা একটা স্প্রিং টাইপ ক্যালিপারের মেজারমেন্ট করতে চাই লেন্থটা, তখন আমরা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট করব? দীপঙ্কর কবিতা বাদে। বল, এটা একদম সিম্পল জিনিস, অনেক দিন আগে হয়েছিল। বল। বল, এটা তো আগের জিনিস, এটা তো তোদের পারার কথা তো। একদম সিম্পল জিনিস। ধর একটা স্প্রিং টাইপ ক্যালিপার আছে, স্প্রিং টাইপ ক্যালিপার বললাম যে একটা 200 স্প্রিং টাইপ ক্যালিপার নিয়ে, আউটসাইড স্প্রিং টাইপ ক্যালিপার। ওখানে তিন চারটা, হ্যাঁ গুড মর্নিং, তিন চারটা সাইজের। কে, বিশাল? না, হয়নি। এখানে স্ক্রিন শেয়ার আছে তো, তা দেখা যাচ্ছে না। ওকে। পড়া হয়েছে বিশাল? বিশাল আছিস? পড়া হয়েছে? আজকের পড়াটা বলছি না, আগের দিনে আগে পড়েছিস ঠিকঠাক? কাল পরশু অপরশু? আচ্ছা, অনেক দিনের আগেরই পড়া ধরছি। ধর একটা আউটসাইড ক্যালিপার আছে, ঠিক আছে? স্প্রিং টাইপ আউটসাইড ক্যালিপার। তো স্প্রিং টাইপ আউটসাইড ক্যালিপার তোকে বলা হলে যে এটার মাপ 200, তুই বুঝবি কি করে যে এটা সত্যি মাপ 200? বা ধরো অনেকগুলো স্প্রিং টাইপ ক্যালিপার আছে একটা শপে, তো তোকে বললে যে 200 ক্যালিপারটা নিয়ে আয়। তো তুই বুঝবি কি করে যে কোনটা 200 ক্যালিপার? গায়ে তো লেখা থাকছে না। তাহলে বল। এগুলো একেবারে প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন, এগুলোর জন্য আলাদা করে তোকে মনে রাখার মুখস্থ করার কোনো কিছু দরকার নেই। এগুলো একদম ফিটারের বেস লেভেল। এগুলো যদি বলতে না পারিস তাহলে বলার কিছু নেই। বল। কেউ পারবি দীপঙ্কর কবিতা বাদ দিয়ে? রাজীব, তনুশ্রী, মঙ্গল, বিশাল, শুভেন্দু। হুম। কোশ্চেনটা অনেকবার বললাম যে রে। আচ্ছা ধর একটা, শোন, একটা ধর, ধর একটা শপে অনেকগুলো ক্যালিপার আছে, ঠিক আছে? অনেকগুলো বিভিন্ন সাইজের ক্যালিপার আছে, একটা বড় আছে একটা ছোট আছে, আউটসাইড ক্যালিপার আছে। ওকে। তোকে বললো যে একটা 200 আউটসাইড ক্যালিপার নিয়ে স্প্রিং টাইপের, তুই কোনটা আনবি? কি করে বুঝবি যে ওটার মান 200? তোকে তো বুঝতে তো হবে, জানতে তো হবে যে 200 আমার আউটসাইড ক্যালিপার চেয়ে স্প্রিং টাইপ। বিভিন্ন মাপের আছে, কোনোটা আছে ছোট কোনোটা আছে বড়। কি করে বুঝবি বল? এগুলো তো অ্যাটলিস্ট করা দরকার, তাই না?
তুই শপে কাজ করছিস বা ধর একটা একটা ইন্ডাস্ট্রিতে গেলি, তোকে বললি যে 200 একটা মাইক্রোমিটার নিয়ে এসো বা 200 একটা আউটসাইড ক্যালিপার নিয়ে এসো, তুই তখন কি করবি? হম, লেন্থের পয়েন্ট কোন জায়গা থেকে কোন জায়গাটা মাপবি তুই? হুম, গুড, এটাই জানতে চাইছিলাম, ফালক্রাম রোলার থেকে একেবারে লেগের লাস্ট পয়েন্ট পর্যন্ত। হুম, এটা কি খুবই কঠিন কোশ্চেন ছিল যে পারলি না এতজন? খুবই সোজা কোশ্চেন। তাহলে বাকিরা একদমই পড়ছিস না, মিনিমাম যদি একটুও পড়তিস তাহলেও পারতিস, তাই না? ওরা হচ্ছে না কেন বাকিদের? মঙ্গল, মঙ্গল রেসপন্স কর, যাকে বলবো সে রেসপন্স করবি। হ্যাঁ, হচ্ছে না কেন পড়া? আচ্ছা, ঠিক আছে, অন্যদের রেসপন্স পাবো কেন? ওকে, ঠিক আছে। আর বাকিরা কেউ? বিশাল, শুভেন্দু, রাজীব? যদি কোনো জায়গায় কিছু প্রবলেম থাকছে তো সেটা বল, আমারও তো জানা দরকার, তাই না? তোদের যদি কিছু প্রবলেম থাকে। হ্যাঁ, বল। ওকে, ঠিক আছে, কিন্তু অনলি আজকের জন্য, ওকে? হ্যাঁ, বল। হ্যাঁ, বল। ডিভাইস? বুঝলাম না, হোল্ডিং ডিভাইস বলতে? হ্যাঁ, দেখ, এটা ধর ফালক্রাম রোলার আছে, এরকম করে আমি একটা রাফের ছবি আঁকছি, ওকে? এটা ধর, এখানে স্প্রিং আছে, এটা হচ্ছে ফালক্রাম রোলার। ফালক্রাম রোলারের একেবারে মিডল পয়েন্ট থেকে লেগের লাস্ট পর্যন্ত যে লেন্থটা হবে সেটা হচ্ছে লেন্থ। তাহলে যদি 200 বলেছি, তুই যদি ফালক্রাম রোলার থেকে একেবারে লেগ পর্যন্ত মাপিস, যে মাপটা হবে সেটা হবে 200, ওকে? হুম, বাকিদের কারোর কোনো যদি কিছু প্রবলেম থাকে তো সেটা বল, যে স্যার এই কারণে আমাদের হচ্ছে না পড়া, বা বুঝতে পারছি না, বা কোনো একটা জায়গাতে গ্যাপ থেকে যাচ্ছে কমিউনিকেশনের। এনিথিং এলস? হুম। আচ্ছা, বাকিরা? হুম। তো ওটা হয়তো এই নেটের প্রবলেমের জন্য হয়েছে। হুম। হুম। বিকালের ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবি। জানিস তো যে ক্লাসের টাইমটা 3:30 থেকে, একটু চার্জ আগে থেকে দিয়ে রাখবি। হ্যাঁ, এত লেট? ওকে, ঠিক আছে, দেখ আজকে যেটা শুরু করছি, আগের দিন যেটা হয়েছিল। হ্যাঁ, আগের দিন পাওয়ার হেক্সও শুরু হয়েছিল, তাই তো? কত দূর হয়েছিল? ওকে, তার আগের আগে, তার আগে পর্যন্ত সবাইকে আর ক্লিয়ার? না। ওকে।
আরেকবার প্রথম থেকে শর্টে বলে দিচ্ছি দেখ, ঠিক আছে? না হয়নি। ওকে দেখ, পাওয়ার হেক্সো মানে কি, যখন আমরা হেক্সোটা ইলেকট্রিকের সাহায্যে অপারেট করছি তখন সেটাকে বলা হচ্ছে পাওয়ার হেক্সো। যদি আমরা হ্যামারটা, হাতুড়িটা ইলেকট্রিকের সাহায্যে অপারেট করি তখন সেটা হবে কি পাওয়ার হ্যামার। তাহলে হেক্সো যখন ইলেকট্রিকের সাহায্যে অপারেট হচ্ছে সেটাকে বলা হচ্ছে পাওয়ার হেক্সো। হেক্সোতে পাওয়ার দিয়েছে, পাওয়ার হেক্সো, ঠিক আছে? এবার হেক্সো যখন পাওয়ারফুল হচ্ছে মানে যখন ইলেকট্রিকের সাহায্যে চলছে তখন কি, তার যে শক্তি সেটাও বেশি হবে, তাই তো? তার মানে যখন আমরা একটা বড় ওয়ার্ক পিসকে কাটবো তখন আমরা কিসের সাহায্যে কাটবো? পাওয়ার হেক্সোর সাহায্যে। তাহলে পাওয়ার হেক্সো আর নর্মাল হেক্সো মানে যেটা হাত দিয়ে কাটি সেটার মধ্যে যদি আমরা দুটো কম্পেয়ার করি তাহলে আমাদের পাওয়ার হেক্সোতে যদি দেখি তাহলে খুব কম সময়ের মধ্যে অনেকটা ম্যাটেরিয়াল কাটতে পারবো, ঠিক আছে? কিন্তু আমরা হাত দিয়ে যদি কাটতে যাই তাহলে কি হবে, আমাদের অনেকটা টাইম লাগবে এবং কি ওখানে একটা স্কিলের দরকার আছে। ধর তুই হেক্সো দিয়ে কোনোদিন ব্লেড কাটিস, তোকে যদি বলা হলো যে একসঙ্গে তুই 10টা মেটাল কাটে একেবারে লাইন বাই লাইন, তখন তুই কাটতে পারবি। ওখানে অনেক সময় হেক্সো কাটতে কাটতে কি হয়, লাইনটা বেঁকে যায়, আবার অনেক সময় হেক্সো ব্লেড ভেঙে যায়, অনেক রকম প্রবলেম হয় এবং কি তোর অনেকটা টাইমও লাগবে। তাহলে কি পাওয়ার হেক্সোতে কি তোকে ওখানে দাঁড়িয়ে থেকে হেক্সো ব্লেডটাকে চালাতে হচ্ছে না। তুই জাস্ট মেশিনে সুইচ অন করলি, হেক্সো ব্লেডের যে ফ্রেমটা অটোমেটিকলি রেসিপ্রোকেট করবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কি কম টাইমে যখন আমার বেশি মেটাল কাটার দরকার হচ্ছে তখন আমরা ইউজ করছি পাওয়ার হেক্সো। ওকে, দেখ এটা মেইনলি ইউজ করা হয় কিসের, কাট লার্জ সাইজ ও মেটাল সাচ এস স্টিল, মানে বড়, যেটা বললাম যে বড় মেটাল কাটার জন্য আমরা ইউজ করব কি পাওয়ার হেক্সা, ঠিক আছে? এবার এটা যখন কাটছে এটার যে ডায়ামিটারটা হচ্ছে সে ডায়ামিটারটা কত হচ্ছে, 10 থেকে 15 mm, 10 থেকে 15 mm এর ডায়ামিটারটা, যেটা কি তুই যদি নর্মাল হাত দিয়ে কাটতে যাস তখন সেটা তোর যথেষ্ট টাফ হবে, মানে কাটতে যথেষ্ট পরিশ্রম করে কাটতে হবে, তাই না? এবং অনেক সময় কি হয়, ধর গ্রীষ্মকালে কাজ হচ্ছে, এবার তুই কন্টিনিউ মেটাল কাটতে পারবি? পারবি না, তোকে রেস্ট চাই। তো তুই যদি পাওয়ার হেক্সো দিয়ে কাটিস ওর তো রেস্টের কোনো কিছু ব্যাপার নেই, ও কন্টিনিউ কেটে যাবে। তাহলে কি যদি আমরা মানে ফ্রি হ্যান্ডে করি আর পাওয়ার হেক্সো দিয়ে করি, পাওয়ার হেক্সো সাহায্যে কি কম টাইমে বেশি মেটাল কাটা যাবে। ক্লিয়ার সবাইকার? কোনো কনফিউশন এত দূর? ওকে, এটা আগের দিন দেখিয়েছিলাম। এখানে দেখ এটা অন অফ এর সুইচ আছে, তাহলে অন অফ করলে কি হচ্ছে আরেকবার তাও বলে দিচ্ছি। হ্যাঁ, আগের দিন একটা তোদের ইয়ে ছিল যেটা ফরওয়ার্ডে কাটে না ব্যাকওয়ার্ডে কাটে, তাই না? ওটা কে বলেছিলি বেশ? হ্যাঁ, নাকি একজন বলেছিল যে ওটাতে স্যার মিলছে না বা কিছু একটা বলেছিল। হুম, আছে সে। ওকে, দেখ এটা হচ্ছে বেল্ট, ঠিক আছে? এই বেল্টে কি টাইপের বেল্ট হয়, ফ্ল্যাট বেল্ট না ভি বেল্ট? ভি বেল্ট। ভি বেল্টে যদি তুই কাটিস ক্রস সেকশন হয় এই টাইপের। আর তুই যদি দেখবি মুড়ি মিল বা চিড়া মিল বা যেখানে ইয়াতে কি বলে পাথর টাথরে খাদানে দেখবি ওখানে একটা বিরাট বড় একটা বেল্ট থাকে এবং ওটা কি এরকম পাতলা বেল্টটা হয়, এরকম পাতলা, ওটা যদি ক্রস সেকশন করিস তাহলে এই টাইপের হবে, সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাট বেল্ট। ওকে, এবার দেখ এইটার সঙ্গে ইলেকট্রিক মোটর কানেক্টেড আছে, ইলেকট্রিক মোটর কানেক্টেড আছে এই যে পুলিটা, এই পুলির সঙ্গে। তাহলে ইলেকট্রিক মোটর কি, এইখানে যখন স্পিন্ডেলটা ঘুরছে তাহলে এটাও ঘুরছে, তাই না? তাহলে এটা যখন ঘুরছে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ড্রাইভার, মানে এই চালাচ্ছে। আর এটা যদি ড্রাইভার হয় তাহলে এটা কি, এটা হচ্ছে, বল? গুড, এই হচ্ছে ড্রিভেন। এবার এটার সঙ্গে কি ছিল, এটার সঙ্গে একটা পিন এখানে ছিল, এখানে একটা পিন ছিল, পিনের সঙ্গে কানেক্টেড কি ছিল, এখানে হেক্সোর যে ফ্রেমটা। ওকে, এবার এটা যখন ঘুরছে, এটা এরকম ভাবে ঘুরছে, তাহলে এটা কি ছিল, আগের দিন দেখানো হয়েছিল এটা এইভাবে রেসিপ্রোকেট করছে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখ,
আগেকার দিনে ডিস্কো দেখেছিস? আগেকার দিনে কি হতো বলতো, যে ড্রাইভার ছিল সে সামনে বসে থাকতো, এরকম করে সামনে বসে থাকতো, আর পেছন দিকে ছিল যারা যাত্রী তারা বসতো এরকম করে। আগেকার দিনে ছিল, এখন অতটা না, এখন টোটো চলে এসেছে, এরকম ছিল। দেখেছিস তো সবাই। হুম। এবার দেখবি অনেক সময় দেখবি ঘোড়া বা যা কিছু হোক, সেটাতে যে চালায় সে কি সামনের দিকে থাকে, আর যে মানে যারা বসে থাকে প্যাসেঞ্জার, তারা পেছন দিকে থাকে। কেন থাকে? এটা তো অপোজিটে হতে পারতো, মানে প্যাসেঞ্জারকে সামনে রেখে যে চালাচ্ছে সে এখানেও তো বসতে পারতো। তাহলে এটা কি করছে, এটাকে টেনে নিয়ে আসছে আর এটাকে ঠেলছে। বা যখন যারা দেখবি, কি বলবো ওটাকে, ওই জিনিসপত্র বয়ে নিয়ে যায়, হাতে ঠেলা গাড়িগুলো, সেগুলো কি হয়, সামনের দিকে টেনে নিচ্ছে, কখনো ঠেলে না। কারণ আমি যখন টেনে নিয়ে যাবো এটাকে আমাকে ক্যারি করতে সুবিধা হবে, তাই তো। হুম। এইবার দেখ। হুম। এবার দেখ এখানে পাওয়ারটা যখন ঘুরছে, পাওয়ারটা এইদিকে যাচ্ছে প্রথমে, তাহলে এইদিকে যখন যাচ্ছে এইখান থেকে যখন পিনটা ছিল, পিনটা কি হচ্ছে, এখানে পিনটা আমি বাদ দিচ্ছি, দেখবি বুঝবি কিসের জন্য এটা ব্যাকওয়ার্ডে হচ্ছে। দেখ, প্রথমে এইদিকে যখন দিচ্ছি তখন কি এখানে ঠেলছে, এইভাবে তো যাচ্ছে, এটা ঘুরছে কিভাবে, এইভাবে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি ঘুরে এইভাবে পাওয়ারটা দিচ্ছে, তারপরে কি হচ্ছে, পাওয়ারটা আবার এইদিকে ব্যাকে আসছে, মানে এইদিকে যখন আসছে সে কি করছে, টানছে গোটাটা, এইদিকে কি করছে, এটা টানছে। তাহলে কোন জায়গাতে পাওয়ারটা বেশি হবে বল? এইখানে। এইখানে টানছে এটাকে, এটাকে টেনে কি করছে, উপর দিকে করছে, আবার এইটা কি করছে, উপর দিকে ঠেলছে। তাহলে এইখানে যখন যাচ্ছে মানে ফরওয়ার্ড স্ট্রোকে যখন ব্লেডটা যাচ্ছে তখন পাওয়ারটা বেশি থাকবে না, যখন এরকম করে কেটে আসে তখন পাওয়ারটা বেশি থাকবে বল? সবাইকার ক্লিয়ার? তাহলে একটা কি হচ্ছে, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ট্রোক আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তাহলে কি হচ্ছে, এইখানে কেটে এটাকে উপর দিকে ঠেলছে, তাহলে এই জায়গাতে যেটা টানটে টানটা বেশি থাকছে এই জায়গাতে। তাহলে এখানে যখন টানটা বেশি থাকছে, মেটালের যে প্রেসারটা, প্রেসারটা পড়ছে কোথায়, এইদিকে। কিন্তু আমরা যদি নর্মাল যখন হাত দিয়ে হেক্সো চালাই, হেক্সোটা এরকম থাকে। এটা হলো না ঠিকঠাক, বুঝেন না, ঠিক আছে। এটা হচ্ছে হেক্সো ব্লেড, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে উইং নাট। এবার কি করে থাকে, আমাদের একটা হাত থাকে এখানে, আর একটা হাতে এটা ধরি। ওকে। এবার এইখানে যে প্রেসারটা থাকে, এখানে প্রেসারটা দিক কোনতে, সামনের দিকে দিক, এদিকে প্রেসারটা দিক কোথায়, সামনের দিকে। তাহলে যখন মেটালটার উপর প্রেসারটা পড়ছে কোন দিকে পড়ছে, সামনের দিকে পড়ছে, ফরওয়ার্ড স্ট্রোকে। এবার এবার ধরো আমরা যখন টানছি তখন কি কোনো প্রেসার পড়ছে, পড়ছে না। সেম জিনিস বোঝা গেল? কারোর কোনো কনফিউশন কিভাবে ফরওয়ার্ড স্ট্রোকে হয়, কিভাবে ব্যাকওয়ার্ড স্ট্রোকে হয়, বা কেন এটা ব্যাকওয়ার্ড স্ট্রোকে হচ্ছে, কারোর যদি কোনো কনফিউশন থাকে বল। কোনটা, হাতেরটা না পাওয়ারেরটা? ওকে দেখ, এটা হচ্ছে ড্রিভেন পুলি, এটা এইভাবে ঘুরছে, ঠিক আছে। এবার এইটার সঙ্গে কি কানেক্টেড আছে, আর্মটা কানেক্টেড আছে, এইভাবে যে আর্মটা, সে আর্মটা কানেক্টেড আছে। এখানে দেখ পিডিএফটা দেখ, এ দেখ, এটা দেখতে পাচ্ছিস, স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখ এখানে আর্মটা আছে, দেখ এই জায়গাটা দেখ, এইটা হচ্ছে আর্ম, এটা হচ্ছে ড্রিভেন পুলি, এটার সঙ্গে কানেক্টেড আছে একটা পিন দিয়ে। এবার এটা যখন ঘুরছে এটা এভাবে মুভমেন্ট করছে, ঠিক আছে। তাহলে এটা যখন মুভমেন্ট করছে, ব্লেডটা মুভমেন্ট করছে, ব্লেডটা কাটছে। আমার এখানে দেখার দরকার যে এটা ব্যাকওয়ার্ড স্ট্রোকে কেন কাটছে, ঠিক আছে। দেখ, এবার আমরা এখানে যে পুলিটা কনসিডার করছি সেটা হচ্ছে ড্রিভেন, এখানে আমরা আর্মের ছবিটা কেটে দিচ্ছি। এবার দেখ এইটার সঙ্গে কানেক্টেড আছে ধরলাম, এরকম করে একটা কানেক্টেড আছে, ঠিক আছে। এবার দেখ এইটা কি করছে, যখন ক্লকওয়াইজ ঘুরছে তখন এটা উপর দিকে উঠছে, দিয়ে এরকম করে পাওয়ারটা ট্রান্সমিট করছে। দিয়ে এইখান থেকে ঘুরে কি আসে, এটা গোটাটা টেনে তুলছে, এইখান থেকে এটা টেনে তুলছে। তাহলে কোন জায়গাতে পাওয়ারটা বেশি পড়বে, এটা উপর দিকে উঠছে তখন,
এটা যখন টেনে তুলছে উপর দিকে তখন, যখন টেনে তুলছে তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফরওয়ার্ড আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। বোঝা গেল? তাহলে এখানে পাওয়ারটা কোথায় বেশি পাচ্ছে, পাওয়ারটা পাচ্ছে ব্যাকওয়ার্ড স্ট্রোকে এখানে। তাহলে মেটালটা কাটবে কোথায়, মেটালটা কাটবে ব্যাকওয়ার্ড। ক্লিয়ার? কারোর কোনো কনফিউশন? ওকে, তাহলে মনে থাকবে তো যে পাওয়ার হেক্সা আর এমনি নর্মাল হেক্সার মধ্যে যদি ডিফারেন্স দেয় যে কোন স্ট্রোকে কাটে, তাহলে পাওয়ার হেক্সা হচ্ছে ব্যাকে আর প্লেন হেক্সা, প্লেন হেক্সা কিসে? গুড, গুড। দেখ এখানে লেখা আছে কাটিং অন ব্যাকওয়ার্ড স্ট্রোক, এই জিনিসগুলো মনে রাখবি, ঠিক আছে? এবার দেখ এখানে একটা মেশিন ভাইস আছে, এখানে দেখ পিকচারে এখানে একটা মেশিন ভাইস আছে। এই মেশিন ভাইসটার কাজ কি, এখানে যে ওয়ার্ক পিসটাকে আমরা মেটালটা দিয়ে কাটবো সে ওয়ার্ক পিসটাকে গ্রিপ করা বা ধরে রাখা, ঠিক আছে? এটা হচ্ছে মেশিন ভাইসের কাজ, ঠিক আছে? আবার এখানে ধর মেশিন ভাইস যদি আমরা ইউজ না করি তাহলে কি মেটালটা কি নড়ে যেতে পারে, তাই তো? মেটালটা যখন নড়ে যাচ্ছে তখন কি কাটতে কাটতে ধর মেটালটা নড়ে গেল, তাহলে কি হতে পারে, ব্লেডটা ভেঙে যেতে পারে। কারণ এটা কি একটা স্পিডে ঘুরছে, আর ধর হঠাৎ করে মেটালটা বেঁকে গেল, তাহলে স্পিডে ঘুরতে ঘুরতে যদি বেঁকে যায় ব্লেডটা ভেঙে যেতে পারে, তাই না? ওকে। হুম। তো সেই জন্য কি করে ভাইসকে পাওয়ারফুল করা হয় এবং একটা পজিশন এটাকে লক করে দেওয়া হয়। ওকে। এবার দেখ যখন মেটালটা কাটছে, ঠিক আছে, তাহলে মেটালটা হিট হচ্ছে কন্টিনিউ, যদি এটাকে রেসিপ্রোকেট করে, তাহলে এটা ওয়ার্ক পিস আছে, এটা ওয়ার্ক পিস আছে, ঠিক আছে? ওয়ার্ক পিসের উপরে কি ব্লেডটা কন্টিনিউ এরকম করে রেসিপ্রোকেট করছে, তাহলে কন্টিনিউ রেসিপ্রোকেট করার ফলে কি হচ্ছে, এখানে হিট ক্রিয়েট হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে এরকম করে হিট ক্রিয়েট হচ্ছে। তাহলে হিট ক্রিয়েট হলে কি হয়, কন্টিনিউ যদি ধর এটা কোনো কিছু কুলেন্ট ইউজ না করিস, মানে কোনো তেল, যে সরি জল যদি না দিস, তাহলে কি কন্টিনিউ এটা হিট হতেই থাকবে। তাহলে হিট হতে গেলে কি হবে, ব্লেডটা নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে ফ্রিকশনের জন্য কি, ফ্রিকশনের জন্য এখানে হিট ক্রিয়েট হচ্ছে, হিটটা কি করছে, ব্লেডটাকে ড্যামেজ করে দিতে পারে। তাহলে যাতে এখানে ফ্রিকশনটা ক্রিয়েট না হয় সেজন্য আমরা এখানে ইউজ করছি কুল্যান্ট। তাহলে যখন দেখবি মেটাল মানে পাওয়ার হেক্সা দিয়ে বা নর্মাল হেক্সা দিয়ে যখন মেটাল কাটে তখন আমরা একটা কুল্যান্ট ইউজ করছি, যেটাকে বলা হচ্ছে জল। কুল্যান্টের কাজ কি, মেটাল পিসটাকে কুল করে যাতে ফ্রিকশনটা ক্রিয়েট না হয়, ফ্রিকশনের জন্য হিটটা ক্রিয়েট হচ্ছে। ওকে। কুল্যান্ট, কুল্যান্ট। ওকে, ক্লিয়ার এত দূর পর্যন্ত? এবার দেখ হেক্সো যে ব্লেডটা হয়, হেক্সো ব্লেডটা কিসের তৈরি হয়, হেক্সো ব্লেডটা তৈরি হয় হাই স্পিড স্টিলের, ঠিক আছে? এইচএসএস এর তৈরি হয়। এবার হেক্সো ব্লেডটার যে কতগুলো নাম্বার আছে সেটা আমরা মানে ডিটারমাইন করছি কিসের সাহায্যে, টিপিআই। এখানে দেখ একটা দেখতে পাচ্ছিস তো সবাই, এটা আরেকটু জুম করছি, দেখ এটা হচ্ছে টিপিআই। টিপিআই মানে হচ্ছে টিথ পার ইঞ্চ, মানে 1 ইঞ্চিতে কতগুলো টিথ আছে, ঠিক আছে? এবার ধর যদি একটা স্মুথ কাটিং এর দরকার তাহলে সেখানে কি টিথের রেঞ্জটা বেশি থাকবে, আর যদি দেখ টিথের সংখ্যা কম আছে তাহলে সেটা দিয়ে রাফ কাটবে। ওকে, যেরকম আমরা ফাইলে দেখেছিলাম। এবার প্রত্যেকটা হেক্সো মেশিনের কি থাকে, একটা ফুট সুইচ থাকে। কিসের জন্য থাকে, ধর হঠাৎ করে আমার মেশিনটা বন্ধ করার দরকার, মেশিনের ধর একটা বিয়ারিং নষ্ট হয়ে গেছে বা মেশিন কোনো কিছু খারাপ হয়ে গেছে বা মেটাল সরে গেছে, মেশিন ইমিডিয়েট বন্ধ করার দরকার, তাহলে কি আমরা একটা দূরে একটা সুইচ রাখা থাকে, এই দেখ এখানে একটা দূরে, হ্যাঁ এটাকে বলা হচ্ছে এমার্জেন্সি সুইচ। এটা কি কি পা দিলে, এমার্জেন্সি সুইচে যদি তুই পা দিস তাহলে কি হবে, ওটা মেশিনটা অফ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার এতদূর? এবার এখানে একটা ইলেকট্রিক মোটর থাকে, ইলেকট্রিক মোটরটা কি পুলি সিস্টেমের সঙ্গে কানেক্টেড করা থাকে, এবং ইলেকট্রিক মোটর থেকে কি হয় যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে কি কোথাতে, পুলিতে, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক পাওয়ার কনভার্ট হচ্ছে মেকানিক্যাল পাওয়ারে। এবার এখানে কি দুটো পুলিশ থাকে, যেটা বললাম দুটো পুলিশের সঙ্গে বেল্ট কানেক্টেড থাকে, যেটা বললাম সেটাতে এখানে লেখা আছে, একবার শুধু রিডিং করে নিবি, শুধু জিনিসটা মনে রাখবি, ঠিক আছে? এবার হচ্ছে পাওয়ার হেক্সো ব্লেড। পাওয়ারের এখানে দেখ পাওয়ার হেক্সোতে ব্লেড আছে, এই ব্লেডটা কি হয়, ব্লেডটা তৈরি হয়
এইচএস মেটাল দিয়ে, ঠিক আছে, যেটা ফুললি হার্ডেন করা থাকে, মানে কি বলে হিট ট্রিটমেন্ট দিয়ে সেটা হার্ডেনিং অপারেশনের সাহায্যে শক্ত করা থাকে, যাতে কি হয় ভেঙে না যায়। ওকে, এবার যেটা নর্মাল মানে কাজের জন্য আমরা ব্যবহার করি সেখানে কত থাকে, টিপিআইটা থাকে কত 25, ঠিক আছে, 25 mm যে লেন্থটা হয় সেখানে কতগুলো টি থাকছে সেটার উপর আমরা ডিটারমাইন করছি। ক্লিয়ার এটা? এবার দেখ, অ্যাজ এ জেনারেল রুল, দ্য সফটার দ্য ম্যাটেরিয়াল লেজার ইন দ্য নাম্বার অফ টিথ, মানে যেখানে যত মেটালটা সফট হবে, মানে ধর সফট মেটালের উপরে কাটবো, তাহলে যে টিথের সংখ্যাটা কম হবে। এবং এটা যে কনসিডার করছি সেটা কিসের উপর কনসিডার করছি, মানে কিসের উপরে কমটা হবে, তাহলে পার যে 25 mm যে লেন্থ, সেই 25 mm লেন্থের উপরে সেটা কমা বা বাড়া হবে। বুঝা গেল? মানে ধর এখান থেকে এটা হচ্ছে 25 mm লেন্থ, ঠিক আছে, এটা হচ্ছে 25। আচ্ছা, কালকে যে আমাকে ড্রয়িং দেখিয়েছিলি সে কিন্তু কোনো ডাইমেনশন দিসনি, ডাইমেনশন গুলো ঠিকঠাক করে দিবি, ওকে? প্রপার ওয়েতে যেরকম ডাইমেনশন দেখিয়েছিলাম সেরকম ডাইমেনশনে দিবি। তাহলে কি এখান থেকে এটা হচ্ছে 25 mm। এবার ধর একটা ব্লেড এরকম টিথ বেশি আছে, একটাতে টিথ কম আছে, তাহলে আমরা যেটা টিথটা বেশি বা কম যেটা বলছি, যে এখানে টিথ বেশি থাকবে বা টিথ কম থাকবে, আমরা বলছি কোথায়, এই 25 mm। মানে একটা ব্লেডের ধর একটা ছোট্ট ধর এরকম একটা ব্লেড আছে 30-এর, এখান থেকে আমরা 25 mm টাকে কনসিডার করে নিচ্ছি এই জায়গাটাকে। এবার এই জায়গাতে আমরা টিথটা গুনছি। ওকে, ক্লিয়ার? কোনো কনফিউশন? দেখ এখানে কি লেখা আছে, অ্যাজ এ জেনারেল রুল, দ্য সফটার দ্য ম্যাটেরিয়াল, দ্য লেজার ইজ দ্য নাম্বার অফ টিথ পার লেন্থ অফ 25 mm। মানে এখানে যে 25 mm লেন্থটা নিচ্ছি, 25 mm লেন্থে এখানে যে টিথটা আমরা বলছি বেশি থাকবে বা কম থাকবে, এটা আমরা কনসিডার করছি কিসে, পার 25 mm লেন্থে, মানে 25 mm কতগুলো টিথ থাকছে। সিম্পল জিনিস, একটা ব্লেডের আমরা 25 mm নিয়ে নিচ্ছি যে কোনো জায়গা থেকে, এবার সেইখানে আমরা টিথ গুলো গুনছি। ক্লিয়ার? কোনো কনফিউশন? কি বাকিটা? আরে প্রত্যেকটার এরকম, হ্যাঁ, তুই যে কোনো জায়গা থেকে 25 mm নিয়ে নিতে পারিস, কারণ গোটা ব্লেডটা তুই একটা জায়গা তুই কনসিডার করছিস সেই জায়গাটা, ঠিক আছে। এবার এইখানে 25 mm এর ধর তোর 8টা টিথ আছে, তাহলে পরের যে 25 mm সেখানেও 8টা থাকবে। যেমন হাঁড়িতে যখন ভাত হয় কি হয়, একটা চাল দেখে নেয় যে সেই চালটা যদি সিদ্ধ হয়েছে, তার মানে কি দেখে যে গোটা হাঁড়ির যে ভাত সেটা গোটা মানে সব ভাতগুলো সিদ্ধ হয়েছে। সেম জিনিস তুই যদি একটা জায়গায় 25 mm টা দেখে নিস, তাহলে পরে যে 25 mm সেখানেও তো সেম হবে। এমন তো না যে প্রথম 25-এ বেশি ঠিক থাকলো, তারপরে 25 mm কম, তারপরে 25 mm কম, এরকম দেখেছিস কি ব্লেড? তাহলে দেখেছিস? হ্যালো? কিরকম? মানে প্রথম 25-এ ধর বেশি আছে, তারপরে ছোট টিথ আছে, এরকম আছে কি? হ্যাঁ, তো এটাই তো আমি বলছি। এরকম তো ব্লেড হয় না, ধর এখান থেকে প্রথম 25 mm এর টিথ গুলো বেশি আছে, তারপরের 25 mm এর টিথ গুলো এরকম খুব সরু সরু, তারপরের 25 mm আরো এরকম সরু সরু। তাহলে কি এরকম টিথ তুই কোনো জায়গাতে ব্যবহার করতে পারবি না, এটা তো ইউজলেস হয়ে যাবে। সেইটা আমি বলছি। বোঝা গেল তো সবাইকে? এবার দেখ, না, এবার যখন এখানে এই ছবিটা দেখ,
দেখতে পাচ্ছিস ছবি? দেখ এখানে কি হয়েছে, এটা হচ্ছে কাটিং ডাইরেকশন, মানে এই সাইডে কেটে কেটে যাচ্ছে। এবার এখানে দেখ মেটালটা আছে এটা, এবার যখন কেটে কেটে যাচ্ছে এই বরাবর কি হচ্ছে, একটা চিপ তৈরি হচ্ছে এই বরাবর, ঠিক আছে? এবার একটা কন্ডিশন হচ্ছে, যখন তুই মানে হেক্সো ব্লেডটা সেট করবি এমন ভাবে সেট করবি যেন পরপর দুটো টিথ মানে জবের কন্ট্যাক্টে থাকে। মানে ধর এখানে এটা একটা জব আছে, আর এখানে অনলি একটি টিথ কন্ট্যাক্টে আছে, তারপরের টিথ কন্ট্যাক্টে নেই, তাহলে এটার সাহায্যে তুই কাটতে পারবি ইজিলি? কাটতে পারবি না, কারণ দুটো টিথ যদি হয় এটাতে রেসিপ্রোকেট ইজিলি হয়। এবার ধর একটা টিথ হলো, তারপরে কি আরেকটা টিথ যখন আসবে আবার তোকে সেই লাইনটা মেনটেন করতে হবে। তো সেই জন্য বলে যে দুটো টিথ যেন কন্ট্যাক্টে থাকে, কারণ এটাতে একটি টিথ যদি কন্ট্যাক্টে হয়, এবার পরের বারে যখন আসছে আয়দার এই জায়গাতে লেগে যেতে পারে বা এটা উপর দিকে উঠে যেতে পারে, কারণ একটি টিথ কন্ট্যাক্টে আছে, মানে এটাতে যে কন্ট্যাক্টটা, সেই কন্ট্যাক্টটা ঠিকঠাক ভাবে হচ্ছে না। দেখ এখানে দুটো টিথ কন্ট্যাক্টে আছে, ঠিক আছে? এবার দেখ এইখানে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মেটাল চিপ। যখন কাটছে এইভাবে কেটে কেটে যাচ্ছে, এভাবে চিপ গুলো তৈরি হচ্ছে। এটা বোঝা যাচ্ছে তো? কারোর কোনো কনফিউশন? যেইভাবে মেটালটা যখন কাটছে এইভাবে মেটালের যে মানে গুঁড়ো গুঁড়ো গুলো, সেগুলোকে বলা হচ্ছে মেটালের চিপ, এভাবে চিপটা প্রডিউস হচ্ছে, ঠিক আছে? আর কাটিং প্রেসারটা কোন দিকে আছে? কাটিং প্রেসারটা এদিকে আছে। এবার ধর তুই যদি কাটিং প্রেসারটা খুব কম দিস তাহলে কি, মানে কাটিং প্রেসারটা যদি কম দিস তাহলে মেটালের যে পেনেট্রেশনটা মানে মেটালটা যেটা কাটবে সেটা কম প্রেসার দেবে, তাহলে কম প্রেসার দিলে কি মেটালটা কম কাটবে। আর তুই যদি প্রেসার বেশি দিস তাহলে মেটালটা বেশি কাটবে। আবার যদি এক্সট্রিম প্রেসার দিয়ে দিস তাহলে কি হতো, ব্লেডটা ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে? বোঝা গেল? এখানে দেখ লেখাও আছে যে while selecting blades make sure at least two teeth on the blade will be in contact with the work at all time। মানে যখনই তুই মেটালটি ইউজ করবি তখন কি হবে, যে মেটালের যে মানে দুটো টিথ যেন কন্ট্যাক্টে থাকে ওয়ার্কপিসে। আরেকটা দেখ, এটা ব্লেডটা যে ভ্যারি করছে, ব্লেডটা যখন ভর্তা হবে তখন এটা কি 4 থেকে 14টা টিথ পার ইঞ্চিতে থাকবে, মানে এখানে টিপিএ কত হবে, 4 থেকে 14। এবার দেখ এটা হচ্ছে ব্লেড ক্লিয়ারেন্স। ব্লেড ক্লিয়ারেন্স কেন থাকে? এত দূর পর্যন্ত সবাইকার ক্লিয়ার? এটা একটা ওয়ার্ক পিস, ঠিক আছে? এবার ওয়ার্ক পিসে যখন মেটালটা কাটছে, ধর এটা একটা হোল এত দূর পর্যন্ত কেটেছে, কাটবে এত দূর পর্যন্ত, মানে এত দূর পর্যন্ত এর কাটার দরকার, ওকে? এবার দেখ এই এতটা পর্যন্ত এটা কেটেছে, এবার এইটার সঙ্গে সঙ্গে মানে যদি ব্লেডটা আর মেটালের ব্লেড সরি মেটালটা আর ব্লেডে যদি কোনো ক্লিয়ারেন্স না থাকে, মানে যতটা মেটালটা কাটছে আর ব্লেডের যে থিকনেসটা সেটা যদি সেম হয়, মানে এটা ধর ব্লেডের থিকনেস টি আর মেটালটা যদি দেখি কাটছে কত টিতে, তাহলে কি হবে বলতে পারবি? এনি আইডিয়া কি হতে পারে? দেখ এইখানে যেটা দেখ, এখানে যে মেটালটা দেখতে পাচ্ছিস, জুম করলাম দেখ, এইখানে এটা হচ্ছে ব্লেড, দেখ ব্লেডের দু সাইডে ক্লিয়ারেন্স আছে, কিন্তু আমি যে ছবিটা এঁকেছি সেখানে দেখ কোনো ক্লিয়ারেন্স নেই, জিরো ক্লিয়ারেন্স। তাহলে দুটো ছবির মধ্যে বল ডিফারেন্স কি, মানে কি হতে পারে? ক্লিয়ারেন্স থাকলে কি হতে পারে, ক্লিয়ারেন্স না থাকলে কি হতে পারে, বল? সিম্পল জিনিস, বলতে পারবি হ্যাঁ কি না? ওকে, দেখ অন্যভাবে আমি বোঝাচ্ছি। ধর এই একটা দরজা আছে, ঠিক আছে? এটার ধর কি বলে, যেটা থিকনেস সেটা হচ্ছে 1.5 ফুট বা 1 ফুটই ধরলাম। এবার যে ব্যক্তি এখান থেকে পাস করবে সেই ব্যক্তি হচ্ছে 1 ফুট, মানে চওড়াতে, না আর একটা এরকম 1 ফুট, তাহলে কি হবে বল? এটা তো বলতে পারবি? এটাও বলতে পারবি না? একটা একটা
আর কেউ? সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝবি, এত কমপ্লিকেটেড জিনিসগুলো ভাবিস না, যত সিম্পল ভাববি তত সিম্পল জিনিসটা তোর কাছে হবে, আর যত কমপ্লিকেটেড ভাববি জিনিসটা তোর কাছে কমপ্লিকেটেড। সিম্পল ভাবে ভাব, যে তোর ধর একটা দরজা আছে, 1 ফুটের দরজা, তুই যখন সেটাতে পেরাতে আছিস, তোর দেখবি চওড়া চৌড়ি যদি কান থেকে মানে এই কান থেকে ওই কান দেখা যায়, সেটা 1 ফুট, তাহলে কি হবে বল? লেগে যাবে। তাহলে তোর এখানে কি দরকার? ক্লিয়ারেন্স দরকার, যাতে তুই ইজিলি মানে বাড়িতে ঢুকতে পারিস, তাই না? এবার ধর এখান থেকে একটা হাট মশলা থলি আনছিস, তাহলে হাট মশলা থলি নিয়ে ভাবে ঢুকতে পারবি? পারবি না। তাহলে এখানে কি? এখানেও সেম কেস। আর একটা ব্যাপার হচ্ছে, দেখ এখানে যেটা, এটা ধর হোলটা, আর এটা হচ্ছে লাল কালারের যেটা করছি সেটা হচ্ছে হেক্সো ব্লেড। এবার কি হচ্ছে, এটা রেসিপ্রোকেট করছে, এটা ভাবে রেসিপ্রোকেট করছে, মানে ধর এই ছোট দরজাতে আমি ধর একটা গাড়ি ঢোকাতে যাচ্ছি, এরকম করে গাড়িরও যে মানে উইথটা হচ্ছে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 1 ফুট। তাহলে কি এই জায়গাতে ঘষা লেগে যাবে, তাই না? এবার ধর কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ ধর গাড়িটা ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে, তাহলে কি এই জায়গাতে কি হবে? ফ্রিকশন ক্রিয়েট হবে এই জায়গাতে। আর কন্টিনিউ ধর যদি ফ্রিকশন ক্রিয়েট হতে থাকে, জায়গাটা হিটেড হয়ে যাবে, যার ফলে কি হবে? ব্লেড, বল। হুম, একটা। আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে কি, এখানে তোর হাতে থলি ছিল, হাতে থলি ছিল, ঠিক আছে, তুই তো ছিলি প্লাস তোর থলি ছিল। এইখানে দেখ মেটালটা যেটা কাটছে, তাহলে মেটালের চিপ গুলো তৈরি হচ্ছে, এইভাবে যদি হেক্সো ব্লেডটা থাকে, তাহলে কি এখানে মেটালের চিপ গুলো তৈরি হচ্ছে। এবার যদি এখানে কোনো ক্লিয়ারেন্স না থাকে, তাহলে চিপ গুলো যাবে কোথায়? চিপ গুলোকে তো বেরোতে তো হবে, তাই না? এবার ধর চিপ গুলো যদি এইখানেই জমা হয় নিচে, কারণ এই সাইড দিয়ে বেরোতে পারছে না চিপ, তাহলে নিচে যদি জমা হয়, তো মেটালটা কাটবে কোন দিকে? কাটছে তো নিচে, তাহলে মেটালটা কাটতে পারবে। তাহলে এখানে কি কি পয়েন্ট পেলি বল? ক্লিয়ারেন্স কিসের জন্য দরকার? বল বল বল। ব্লেডটা ড্যামেজ হবে তো সেটা তো রেজাল্ট। বল। হ্যাঁ একদম। আর কেউ বল, অন্য একজন বল, ও তো একটা পয়েন্ট বললে। আর তোদের এখনই বলে দিলাম, বল। হ্যাঁ, হিট যাতে ক্রিয়েট না হয়, হিট কিসের জন্য ক্রিয়েট হচ্ছে? ফ্রিকশনের জন্য। তাই তো, ফ্রিকশনে যদি বাংলা বলি তাহলে ঘর্ষণ, মানে ঘষা লেগে যাচ্ছে হেক্সো ব্লেডটার সঙ্গে, যে মেটালের যে জায়গাটা কাটছে সেই জায়গাটা কন্টিনিউ ঘষা লাগছে, কারণ তুই যদি এভাবে হেক্সো ব্লেডটা চালাতে থাকিস, তাহলে কি কন্টিনিউ এই জায়গাটা ঘষা লেগে যাচ্ছে, কিছুক্ষণ পরে কি জায়গাটা খুব গরম হয়ে ক্র্যাক করে যাবে, নম্বর 1। নম্বর 2 হচ্ছে, এখানে যে মেটালটা কাটছে, চিপটা তো বাইরে বেরোতে হবে, তাই না? মানে চিপটা যদি বাইরে বেরোতে না পারলো ক্লিয়ারেন্স দিয়ে, তাহলে কি চিপটা জমা হয়ে যাচ্ছে এই জায়গাতে, আর এই জায়গাতে চিপটা যদি জমা হয়েছে নিচে, তাহলে মেটালটা কাটছে কোন দিকে? মেটালটা কাটছে নিচে, তাহলে মেটালটা কাটতে পারবে? পারবে না। তাহলে চিপটা রিমুভের দরকার আছে, যাতে হেক্সো ব্লেডের সঙ্গে মেটালের যে ওয়ালটার সাথে ঘর্ষণ না হয়ে যায়, সেটা দুটো এখানে জিনিস ফ্যাক্ট আছে। বুঝা গেল সবাইকার? কোনো কনফিউশন? দেখ, দুটোতে দেখ হেক্সোর কি আছে? ক্লিয়ারেন্স আছে, ঠিক আছে। এবার এইখানে আসছি, পয়েন্ট কি লেখা আছে দেখ। In order to avoid jamming of the teeth and to provide for cheap clearance, the teeth of the saw blades are offset or webbed. এইখানে দেখ, এইখানে টিথের যে ক্লিয়ার মানে কি বলবো এটাকে, সামনের দিকটা একেবারে টিথের যে পয়েন্টটা দেখ, এখানে অফসেট আছে আর এখানে ওয়েভি আছে, এটাও আছে। তো এইখানে যে ক্লিয়ারেন্সটা কিসের জন্য আছে? টু অ্যাভয়েড জ্যামিং অফ দ্য টিথ, যাতে টিথটা জ্যাম না হয়ে যায়, মানে কি এখানে যদি তো ধর কোনো ক্লিয়ারেন্স না থাকে, তাহলে এটা আটকে দিতে পারে, তাই না? প্লাস এখানে ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে, এবং কি প্রোভাইড ফর চিপ ক্লিয়ারেন্স, চিপটা যে বেরোবে, চিপটা বেরোনোর জন্য তো তো জায়গা চাই, তাই না? বোঝা গেল ব্লেড ক্লিয়ারেন্স কেন দেওয়া থাকে? কারোর কোনো কনফিউশন থাকে তো বল। এবার দেখ,
বোঝা যাচ্ছে না কি বলছিস আমার বল। ওই জন্যই তো ক্লিয়ারেন্সটা থাকে। ধর এটা একটা মেটাল, ঠিক আছে, এখান থেকে এটা কাটছিস তুই, এবার এটা হচ্ছে হেক্সো ব্লেড। এবার হেক্সো ব্লেডে কি থাকে, টিথ দেখবি যদি এরকম একটা টিথ থাকে আর এরকম একটা টিথ থাকে, মানে হেক্সো ব্লেডের যদি এই জায়গাটা দেখিস ভালো করে হাত দিয়ে দেখবি, তাহলে এরকম করে কখন ওয়েভই থাকে, আর কখন এদিকে দুটো এদিকে দুটো আবার এদিকে দুটো এদিকে দুটো থাকে, ওইটা আসছে। তো এখানে কি ক্লিয়ারেন্সটা ওই জন্যই থাকে। এইখানে দেখবি একটি ক্লিয়ারেন্স থাকে, ক্লিয়ারেন্সে কি হয়, এখানে যে মেটালটা কাটছে মেটালটা কি এদিকে চলে যাচ্ছে, তাই না, এদিকে মেটালটা যাচ্ছে, তুই যখন জলটা দিচ্ছিস জলটা আসছে কোথায়, এই ক্লিয়ারেন্সটা দিয়ে জলটা আসছে এইভাবে, এভাবে জলটা আসছে, কারণ মেটাল কাটছে কোন জায়গাটা, এই জায়গাটাতে কাটছে, তাই না, এই যে বডিটাতে তো আর কাটছে না, তাহলে এই জায়গাতে কাটছে, তাহলে কি এখানে জলটা প্রোভাইড করলে কি হচ্ছে বল, হিট হচ্ছে না। নম্বর টু, তাহলে নম্বর এক হচ্ছে কি চিপের জন্য, নম্বর টু হচ্ছে কি ওই যে ক্লিয়ারেন্সটা দিয়ে কুলেন্টটা যেটা দিচ্ছি সেটা আসছে। আর নম্বর থ্রি কি হচ্ছে, নম্বর থ্রি হচ্ছে এখানে দেখ যেটা, এখানে একটা গ্যাপ আছে, ক্লিয়ারেন্স আছে, ক্লিয়ারেন্সে কি হচ্ছে, যে এখানে ওয়ালটা যেটা আছে মেটালের ওয়ালটা আর ব্লেডের মধ্যে একটা ক্লিয়ারেন্স আছে, তাহলে তুই এটা যতই রেসিপ্রোকেট কর এই দেয়ালটার সঙ্গে এটা ঘষা যাচ্ছে না, তাহলে ঘষা যদি না যায় তাহলে কি হচ্ছে, হিট হওয়ার কোনো চান্স নেই, ফ্রিকশন হচ্ছে না, হিট হচ্ছে না, তার ফলে কি ব্লেডটা তোর অনেকদিন চলবে। বোঝা গেল, তিনটা পয়েন্ট মনে রাখবি। এগুলো মুখস্থ করার জিনিস নয় যেগুলো তুই মুখস্থ করে নিবি, এগুলো জিনিসগুলো জানলে বুঝলে তুই যে কোনো টাইমে বলতে পারবি। যেমন তুই ছোটবেলায় সাইকেল চালাতে শিখেছিস, 10 বছর পরেও তুই সাইকেল চালাতে পারবি। এবার দেখ এই জায়গাটা যদি কনসিডার করিস, এটা যদি আমরা টপ ভিউ দেখি মানে এই দিক থেকে যদি দেখি, তাহলে এদিক থেকে দেখবো কি এরকম দুটো থাকে, একটা হচ্ছে ওয়েবই মানে কোন কিছু কিছু ব্লেড এরকম ওয়েব থাকে, কিছু কিছু ব্লেড থাকে দেখ এখানে দেখ, হ্যাঁ দেখ অফসেট থাকে, দেখতে পাচ্ছিস এটা। সুশান্তকে তো দেখাচ্ছে না, করে দে। হুম, দেখতে পাচ্ছিস সবাই। এবার দেখ এইখানে কি একটা টিথ আছে, দেখ একটা টিথ আছে লেফটে আর একটা টিথ আছে রাইটে, আবার দেখ একটা লেফটে আছে একটা রাইটে, একটা লেফটে একটা রাইটে, তাহলে কি এটা যখন দুটো সাইডে আছে, কেউ যদি জয়েন করার থাকে বলবি, কারণ এখানে আমি স্ক্রিন শেয়ার করেছি তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল, হুম, দেখ এখানে কি হচ্ছে দেখ, ফার্স্টে দেখ একটা টিথ এরকম আছে, তারপরে দেখ আরেকটা টিথ আছে কি এরকম আছে, তারপরে দেখ আরেকটা টিথ আছে এরকম, ঠিক আছে, একটা টিথ আছে এরকম, মানে একটা কি লেফটে আছে আর একটা রাইটে আছে। এবার দেখ এইভাবে মেটালটা কাটছে, এইভাবে মেটালটা কাটছে, আগে বলেছিলাম যে ক্লিয়ারেন্স আছে, তাহলে দেখ এইদিকে যে টিথ গুলো আছে মানে যেগুলো লেফট সাইডে আছে দেখ সেইটা কাটছে কোন দিকে, এইদিকের ওয়ালটা কাটছে, আর যেটা রাইট সাইডে আছে সেটা কোন দিকে কাটছে, এদিকের ওয়ালটা কাটছে, তাহলে কি এভাবে দু সাইডে আছে, যার ফলে কি দুদিকের যে ওয়ালটা দুদিকের ওয়ালটা কাটছে, ঠিক আছে। এটা যদি অনলি একটা সাইডে থাকতো এইভাবে থাকতো তাহলে কি হতো, শুধু একটা দিকের ওয়াল কাটা যেত আর একটা দিকের যে ক্লিয়ারেন্সটা মেনটেন হতো না। এটা দেখ এই বরাবর যদি হেক্সো ব্লেডটা থাকে তাহলে টিথ গুলো একটা এই সাইডে আছে একটা এই সাইডে, এটা যেটা দেখতে পাচ্ছিস তাহলে এটাকে বলা হচ্ছে অফসেট। এটা যদি তুই একেবারে ফ্রন্ট ভিউ দেখিস তাহলে এটা হচ্ছে টিথের বডি, দেখতে পাচ্ছিস তো সবাই, এটা হচ্ছে কি এটা হচ্ছে টিথের বডি, তাহলে একটা টিথ যেগুলো লেফট সাইডে আছে সেটা হচ্ছে এটা, আর যেটা রাইট সাইডে আছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এবার দেখ দুটোর মাঝে তুই যদি এখানে জল দিতে চাস তাহলে এবার আবার জল আসছে, আর চিপটা যেটা চিপটা এই যে ক্লিয়ারেন্সটা দিয়ে বেরিয়ে আছে, ঠিক আছে। এবার দেখ যেটা ওয়েভিনেস, তাহলে দেখ এখানে টিপটা কিরকম আছে, ওয়েভের মতো আছে, কোথায় টিপটা আছে কি টিপটা ওয়েভের মতো আছে,
আচ্ছা, আজকের অ্যাসাইনমেন্ট বলে দিচ্ছি, আগের দিন তো ভাইস্টের ফার্স্টের ইয়েটা করেছিলি, আজকে সেকেন্ড ইয়ারটা করবি, ঠিক আছে? মানে আগের দিন অনলি বেঞ্চ ভাইসটা করেছিলি, আজকে বাকি যে ভাইস গুলো আছে সেগুলো করবি। এবার দেখ, এরকম টিথের মতো আছে, টিথের মতো থাকার কি আর একটা অ্যাডভান্টেজ, এটাকে দেখ দু সাইডে কাটছে। এবার দেখ, দুটোর মধ্যে ডিফারেন্স কি, কোনটাতে স্মুথ কাটবে বল? এখানে একটা এইভাবে আছে, তারপরে আরেকটা আছে এইভাবে, তারপরে আরেকটা আছে এই সাইডে, যেটাকে আমরা অফসেট বলছি। আর এটা হচ্ছে ওয়েভিনেস, কোনটাতে স্মুথ কাটবে বল? এনি আইডিয়া? হুম? সবই কি বলছিস, বোঝা যাচ্ছে না। মানে ধর, এটা হচ্ছে ওয়েভিনেস, ঠিক আছে? এটা হচ্ছে এটা, আর আগেরটা যেটা বললাম সেটা হচ্ছে এটা, মানে অফসেট। অফসেটে কি হয়, এই সাইডে একটা টিপ থাকে, আবার এই সাইডে একটা। আর এটা কি, এরকম করে যখন কানেক্টেড হয়েছে, ধর এরকম দু তিনটা টিপ আছে। হুম? অফসেট। বাকিরা? অফসেট। আচ্ছা, দেখ, এরকম একটা ওয়াল আছে, ঠিক আছে? এই একটা ওয়াল আছে। এবার ধর, এখানে একটা ব্লেড দিয়ে কাটলে বেশি স্মুথ কাটবে, এরকম পরপর যদি দুটো ব্লেড দিয়ে কাটে সেটা তো স্মুথ কাটবে। একে কাটবে না দুয়ে কাটবে বল? হুম। তাহলে এখানে দেখ, বেশি যে ব্লেড গুলো কন্ট্যাক্ট আছে কোনটাতে, এটাতে। ওয়েভিনেসে দেখ, এখানে দেখ, কোনটা দেখ, এই জায়গাটা দেখ। কোনটা? এই জায়গাটা বলছিস? কোন জায়গাটা? আর এবার এটা তো এইভাবে কাটছে না, শোন, এটা তো এরকম করে রেসিপ্রোকেট করছে। মানে এটা সামনের দিকে আসছে, পেছন দিকে আসছে, এবার যখন এটা সামনের দিকে আসছে, এই যে জায়গাটার গ্যাপটা ক্লিয়ার হচ্ছে কি, এটা তো এরকম করে সামনের দিকে আসছে কন্টিনিউ। মানে এরকম করে তো কন্টিনিউ চলে আসছে, যেরকম সাপ যা দেখেছিস সেরকম। তাহলে এই জায়গাটা যেটা এখন টাচ না, এটা যখন পরের বার। বোঝা গেল সবাইকার? ওকে, গুড। গুড। এরকম বুঝে বুঝে করবি, মুখস্থ না করে। তো দেখ, স্পেসিফিকেশন অফ পাওয়ার হেক্সোব্লেড। স্পেসিফিকেশন মানে জানিস তো সবাই? যখন আমরা ফোন কিনি, ভালো করে দেখে নিই স্পেসিফিকেশন কি কি আছে। এটার র্যাম কত, রম কত, তারপরে এটার ক্যামেরা কত, দু তিনটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি। তাহলে কম্পেয়ারটা কিসের করি? সামনের যে মডেলটা, মানে যেটা, মানে ফিগার না, ফিগারের মধ্যে কি কি আছে, ফিচার্স গুলো দেখি। তো এটা, হ্যাঁ, তো এটা হচ্ছে স্পেসিফিকেশন অফ পাওয়ার হেক্সা ব্লেড, যে পাওয়ার হেক্সা ব্লেডটাকে আমরা কিভাবে স্পেসিফাই করব। তাহলে কি, ফার্স্ট হচ্ছে লেন্থ। একটা আমার ধর 250 পাওয়ার হেক্সা, আমি বললাম একটা 250 নেই, তখন ওখানে বললে যে উইথটা কত, মানে এখানে যে চওড়াটা, চওড়াটা কত, তারপরে থিকনেসটা কত, টিথের যে পিচটা, টিথের পিচ জানিস তো, দুটো টিথের মধ্যে, ধর এখানে এই একটা টিথ আছে, একটা টিথ আছে, এই দুটো টিথের মধ্যে যে গ্যাপটা, সেটাকে বলা হচ্ছে পিচ। এটাকে বলা হচ্ছে টিথের পিচ। ওকে, এটা হচ্ছে টিথের পিচ। তাহলে আমরা এখানে প্রথমে কি টোটাল লেন্থটা দেখছি। টোটাল লেন্থটা, এটা যে থিকনেস, সেটা, এটা থিকনেসটা, এটার উইডথটা, এটা, আর কি দেখছি, টিপিআই, মানে এখানে পিচটা দেখছি। ওকে, তাহলে এইভাবে আমরা একটা ফাইলকে স্পেসিফাই করতে পারি। এবার নেক্সট হচ্ছে ক্ল্যাম্পিং অ্যারেঞ্জমেন্ট। ক্ল্যাম্পিং মানে কি, যখন একটা জবকে আমরা ক্ল্যাম্প করছি, মানে ওটা ধরে রাখছি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ক্ল্যাম্পিং অ্যারেঞ্জমেন্ট। যেরকম কি ভাইস বা ক্র্যাঙ্ক হ্যান্ডেল, এখানে দেখ একটা হ্যান্ডেল আছে, এই যে দেখতে পাচ্ছিস। তাহলে কি, এইটা যদি তুই টাইট করিস, এটা টাইট করলে কি হবে, এটা মুভমেন্ট করবে। এক মিনিট, একটা ভালো ছবি আছে দেখাচ্ছি। এক মিনিট ওয়েট কর।
না ছবিটা আনিনি। সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? ওকে। ক্ল্যাম্পিং অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে যেটার সাহায্যে জবটাকে ধরে রেখেছে, সেটাকে বলা হচ্ছে ক্ল্যাম্পিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, বোঝা গেল এটা? এটা নিয়ে আরো বলতে হবে? ওকে গুড। এবার হচ্ছে ফিক্সিং ব্লেড। ব্লেডটাকে আমরা কিভাবে ফিক্স করব? তাহলে ব্লেডটাকে ফিক্স করছি কোথায়? আমরা এখানে দেখ, পিকচারটা দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে, আর এটা হচ্ছে টেনশনিং নাট। আর টেনশনিং নাটটাকে লুজ করে কি হচ্ছে, ব্লেডের কোন সাইডে ব্লেডটা থাকছে সেইটাকে আমরা এখানে ব্লেডটাকে বসাচ্ছি, ঠিক আছে। তাহলে ব্লেডটা কোন ডাইরেকশনে বসবে, কোন ডাইরেকশনে মেটাল কাটছে এটাতে, ফরওয়ার্ডে না ব্যাকওয়ার্ডে? ওকে। তাহলে যে টিথ গুলো থাকবে সেটা কি, এটা কোন দিকে থাকবে? এটা ব্যাকওয়ার্ডে থাকে, যাতে ওটা ব্যাকওয়ার্ডে কাটতে পারে। আচ্ছা, সব্যসাচী বাবু, ইয়েস, মানে এরপরে ক্লাস নিতে পারে, ঠিক আছে। It is necessary to follow the direction given by the manufacturer as indicated in the frame. দেখ এখানে ফ্রেমে দেওয়া আছে যেটা কিভাবে ব্লেডটা বসবে। তাহলে এখানে যে ইন্ডিকেশনটা দেওয়া আছে সেটা কাদের সাহায্যে দেওয়া আছে? ম্যানুফ্যাকচারার, মানে যে হেক্সো ফ্রেমটা যারা বানিয়েছে, যে কোম্পানি, ঠিক আছে। ধর এটা যদি পাঠক কোম্পানির হয় তাহলে পাঠক কোম্পানি থেকে ওখানে একটা দিয়ে দেবে, ঠিক আছে। এবার এটা কি কি টাইট করা দরকার, যেরকম আমার টাইট হওয়ার দরকার। তাহলে দেখ এখানে লেখা আছে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য মেশিন দ্য ব্লেড আদার কাটস অন দ্য ফরওয়ার্ড অর অন দ্য রিটার্ন স্ট্রোক। তাহলে ধর এমন একটা মেশিন আছে যেটাতে বোথ সাইডে কাটছে, তাহলে সেখানে কি হবে, সেরকম অ্যারেঞ্জমেন্টে থাকবে। ডিপেন্ড করছে কি মেশিনের উপরে, মেশিনের ওই জন্য এখানে একটা বলা থাকে। দেখবি অনেক সময় গাড়ির গিয়ার কোনোটাতে প্রথম দিয়ে মানে ফার্স্টে গিয়ার হয় তারপরে ব্যাকে আসে, ঠিক সেরকম জিনিস, ঠিক আছে। তাহলে হেক্সো ব্লেড এখানে আজকে যেটা হলো, আজকে হেক্সো ব্লেডের নিয়ে অনেকটা পোর্শনই কভার হলো। পরের দিন যেটা হবে, পরের দিন বাকিটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে হেক্সো ব্লেড চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যাটেন্ডেন্স করে নিচ্ছি। কে কারোর কোনো কনফিউশন এতদূর পর্যন্ত? হ্যালো? ওকে, ওকে গুড।